প্রথমবারের মতো আমার বেস্ট ফ্রেন্ড আমার শ্বশুরবাড়িতে আসলো। সো ও আসা উপলক্ষে সিলেটের কিছু বিখ্যাত খাবার রান্না করেছিলাম ওর জন্য। সো আজকে আমি সেটারই একটা ছোটখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সো আমার এই ভিডিওটা দেখতে দেখতে তোমরাও সেই বান্ধবীটাকে মেনশন করো যার শ্বশুরবাড়িতে গিয়ে তার হাতের রান্না খেতে চাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সূচনা যেহেতু প্যালেস থেকে ডিরেক্ট আমাদের বাসায় আসবে, সো সকাল 12টার মধ্যে চলে আসবে। দ্যাটস আমি ভাবলাম যে রাতে একটু মাংসগুলা ভালো মতো কষিয়ে রাখি, না হলে সকালে আমি সব কিছু অ্যারেঞ্জ করতে পারবো না, কারণ ও আসলে তো ওকে একটু সময় দিতে হবে। সো আগের দিন আমি টুকটাক কাটাকাটি করে মাংসগুলা ভালো মতো কেটে ধুয়ে ওয়াশ করে রাখছি। আমার শাশুড়িও আমাকে হেল্প করছে, সো উনি কেটে কুটে দিয়েছিল। এখন আমি এগুলা জাস্ট বসিয়ে দিব। এর মধ্যে আমার জামাই লাগছে রুম পরিষ্কার করতে। এমনিতেও আমাদের বেডশিট চেঞ্জ করার কথা ছিল, তো ও আসার উছিলায় এগুলাও আমি ওয়াশে দিয়ে দিলাম। দেন রুমটা মোটামুটি ক্লিন করে নিলাম। যদিও আহামরি কোনো ফ্যান্সি ফার্নিচার বা আমার বাসাটা আহামরি ওইরকম বড় না, আমরা ছোটোখাটো ফ্যামিলি, ছোটোখাটো বাসা, বাট ইন ফিউচারে আমরা আমাদের মতো করে ডেকোরেট করে বড় করে বানাবো ইনশাল্লাহ, প্ল্যান আছে। তো যাই হোক, শ্বশুরবাড়ি যেমনই হোক সেটা নিজের মতো করে সাজিয়ে নেওয়াটাই সবচেয়ে বড় একটা বিষয়, যেটা আমি আমার মতো করে চেষ্টা করেছি। অ্যান্ড আই হোপ আমার বান্ধবীরও অসুবিধা হবে না। বাট আমি মনে মনে ভাবতেছিলাম যে ওর জানি না কেমন লাগবে আমাদের বাসায় এসে। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম, অ্যান্ড আমি অনেক কিছু বানাবো করব ডিসিশন নিয়েছিলাম, কিন্তু টাইমই মেনটেন করতে পারি নাই। ওইদিকে বেডশিট ঘরটর এগুলা গুছাইতে রাতে কারেন্টের এত বেশি ঝামেলা ছিল। আমি একদম রাতের 12টার পরে এগুলা ভাজতে গেছিলাম, কারণ একদমই কারেন্ট ছিল না। একটানা 3 ঘন্টা পরে কারেন্ট আসছিল। তো যাই হোক, আমি ভাবলাম যে এগুলা ভেজে অ্যাটলিস্ট ভালো মতো কষিয়ে রাখি, তাহলে সকালে আমার কাজের হ্যাসেলটা অনেকটাই কমে যাবে। টু বি অনেস্ট, ওই মোমেন্টে গরমে এত প্যারা খাইছিলাম, বাট এই কষ্টগুলো আমি ওইরকমভাবে ফিলই করি নাই, কারণ যখনই আমার মাথায় এটা আসতো যে সূচনা আসতেছে, ওর জন্য করতেছি, তখন আসলে এই কষ্টটা আমি ওইরকমভাবে ফিল করিনি, বরং এনজয় করছি। অ্যান্ড খুবই এক্সাইটেড ছিলাম যে ওর কেমন জানি লাগে আমার রান্না। সত্যি কথা বলতে, নিজের কাছের মানুষদের জন্য ইফোর্ট দিয়ে যদি আপনি যত কষ্টের কাজই করেন না কেন, সেটা কিন্তু অনেক বেশি আনন্দের হয়ে যায়। তো রাতে মোটামুটি মাছ আর মাংস প্রিপেয়ার করে ভেজে একটু ভালো মতো কষিয়ে রেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই। সো সকালে উঠে ব্রেকফাস্ট না করেই আমি বাকি কাজটা কমপ্লিট করে ফেলি। সাতখরা দিয়ে আমি গরু মাংস করি, যেটা সিলেটে অনেক বেশি ফেমাস। দেন চিংড়ি মাছ ভুনা করছিলাম। দেন ভাবলাম এখানে মনে হয় একটু কম পড়বে, দেন আরও কিছু চিংড়ি ভেজে ভুনা করে নিচ্ছিলাম। তারপরে এখানে আমার শাশুড়ি চলে আসে ওনার স্পেশাল রেসিপির জন্য, যেটা আসলে আমি পারি না ওনার মতো করে। আর সেটা মাছ দিয়ে আমড়া টমেটো দিয়ে ট্যাংরার তরকারি বা টকের তরকারি। আর ট্যাংরা মাছও ছিল একদম দেশি বিলের ট্যাংরা, আমি কাটতে পারি না দেখে আমার শাশুড়ি আমাকে হেল্প করতেছিল। আচ্ছা, আমি কি এমন নাকি তোমরা অনেকেই এমন আছো যার হাতে গরু মাংস কিংবা পোলাও রোস্ট অনেক মজা হয়, কিন্তু মাছ রান্নাটা মজা হয় না? কেন এরকম হয় আমি বুঝি না। বাট আমি একদমই মাছ ভালোভাবে কাটতেও পারি না, স্পেশালি ছোট মাছ। আর রান্না তো মজা হয়ই না, আমার কাছে ভালো লাগে না মাছ রান্না করলে আমি। সো আমি মাছের আইটেমগুলো আমার শাশুড়ির কাছে হ্যান্ড ওভার করে দিছি। টুকটাক যতটুকু পারছি বউ শাশুড়ি মিলে রান্নাবান্না করার ট্রাই করতেছিলাম। এটা বিখ্যাত সেই ট্যাঙ্গার আইটেম, যেটা আজকে আমরা করতেছি। টমেটো ছোট ছোট আমরা, এর সাথে মাগুর মাছ। আর এখানে কিন্তু রসুনটা আমার শাশুড়ি হালকা একটু আদা পিসা করে নিচ্ছিল। এভাবে উনি মেখে সবগুলো একসাথে বসিয়ে দিবে। সো এই তো, তোমরা কে কীভাবে রান্না করো ট্যাঙ্গার তরকারি? কারণ অনেকে আছে যে হলুদ দেয় না, আবার অনেকে দেয়, সরি হলুদ না, মরিচ দেয় না। বাট আমরা একটু কালারের জন্য মরিচ অ্যাড করি। আমার শাশুড়ি এভাবেই রান্না করে। একই অঞ্চলে আসলে এক একজন এক এক রকমভাবে রান্না করতে পছন্দ করে। তো আজকে কিন্তু আমি অলমোস্ট এই রান্নাটার রেসিপিও দিয়ে দিয়েছি। দেখো তোমরা, এখানে কিন্তু ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, দেন মরিচের গুঁড়াও উনি হালকা অ্যাড করেছে, আর কাঁচামরিচও দিয়েছে। দেন ছোট ছোট 2টা রসুন ভালো মতো পিষে দিয়েছিল, আধা পিষা, ভালো মতো না। দেন আমরা তো আগেই 3-4টা অ্যাড করেছে। টমেটো ছোট ছোট মিডিয়াম সাইজের 3টা টমেটো অ্যাড করা হয়েছে। এগুলা কিছুক্ষণ নেড়ে চেড়ে দেন যখন মশলাগুলা ভালো মতো ফ্লেভার দিবে, দেন মাছ, যে কোনো মাছ দিয়ে তোমরা চাইলে করতে পারো। এরপরে যখন এগুলা আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে বা নেড়ে চেড়ে কষিয়ে আসবে বা একটা কালার আসবে, বা তোমাদের মনে হবে যে এখন পানি অ্যাড করা যায়, তখন তোমরা পানি অ্যাড করে দিবা। সো আমরা মিনিমাম 6 থেকে 7 মিনিট পরে কিন্তু
এই টমেটো থেকে পানি বের হওয়ার পরে আরও কিছুক্ষণ পরে হচ্ছে আমার শাশুড়ি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছে। দেন আরও 6-7 মিনিট কুক হওয়ার পরে চুলাটা অফ করে দিয়েছিলাম। আর এদিকে আমি কিন্তু ইলিশ মাছ কাটার সময় এক পিস ছোট এক পিস বড় করে ফেলছিলাম, এটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। যাই হোক ইলিশ মাছটাও হচ্ছে ভুনা করে ফেলছি। দেন হচ্ছে আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম, অলমোস্ট 12টা বেজে যাচ্ছিলো। আর এ পাশে হচ্ছে ইলিশ মাছটাও একদম পারফেক্টলি ভুনা হয়ে গেছে, একটু পরে অফ করে দিব। এর মধ্যে 12টা বেজে যাচ্ছিল আর আমার ইচ্ছা ছিল আরেকটা ভর্তা অ্যান্ড অন্য কিছু সবজি আইটেম করার, বাট একদমই সময় ছিল না। সো আমি গোসল করে ফেলছিলাম। এর মধ্যে আমার শাশুড়ি হচ্ছে পোলাও রান্নার জন্য পোলাও প্রিপেয়ার করে নিচ্ছিল। সো পোলাওটা বসিয়ে দিয়ে এসে তারপর হচ্ছে আমি আর আমার শাশুড়ি আসি শোকেস থেকে কিছু নতুন প্লেট বাটি গ্লাস বের করার জন্য। সো আমাদের সবার বাসায় এরকম স্পেশাল কিছু প্লেট বাটি গ্লাস জগ থাকে, যেগুলো আমাদের মা শাশুড়িরা কখনো আমাদেরকে ইউজ করতে দেয় না বা চিল্লাচিল্লি করে আমরা বের করলে, বাট ওই সব লাকি গেস্টদের জন্য এগুলা একদম উন্মুক্ত। সো এই পয়েন্টটা তোমাদের সাথেও, তোমাদের ঘরের মা শাশুড়িদের সাথেও যদি মিলে যায় অবশ্যই একটা কমেন্ট করে জানাবো। সো যাই হোক প্লেট বাটিগুলা হচ্ছে ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি একটা নতুন ড্রেস পরেছি। আই নো তোমরা এখন অনেকে জানতে চাইবা আপু ড্রেস ফ্রম। এই ড্রেসটা লাস্ট ইয়ারে ঈদের সময় হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সিলেটের ইভ শোরুম থেকে পারচেস করে দিয়েছিল। এটার প্রাইস নিয়েছিল 6500 বা 6000 প্লাস। ও এক্স্যাক্ট প্রাইসটা আসলে আমার মনে নাই। যাই হোক আমার বান্ধবী তো চলে আসছিলো। সো ও আসার সাথে সাথে হচ্ছে ওর বেবিদেরকে বললাম যে ওদেরকে খাওয়াই দে। আর এখানে হচ্ছে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম আর ওকে জিজ্ঞেস করতেছিলাম যে তোর প্যালেসে কেমন লেগেছে। সো ওরা হচ্ছে রিভিউ দিচ্ছিল। আর বাবুদের খাওয়া দাওয়া কমপ্লিট করি, ওদেরকে হচ্ছে টেবিলে খাবার সার্ভ করে দেই। সো যাই হোক অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি, আই ডোন্ট নো কেমন হয়েছে সবগুলো রান্নাবান্না। অ্যান্ড আমার বান্ধবী তো আমাকে এগুলো প্রিপেয়ার করতে দেখে বারবার বলতেছিল বাহ বান্ধবী তুই এত সংসারী, যেটা ভাবতেও পারতেছিলাম না। আর ওর এসব কমপ্লিমেন্ট শুনে আমার শাশুড়ি হাসতেছিল। আসলে আমরা মেয়েরা এমনই, মানে যে কোনো পরিস্থিতিতে আমরা চাইলেই আমরা মানিয়ে নিতে পারি, নিজেকে পরিবর্তন করিয়ে নিতে পারি। এত বছর যে সংসারে ছিলাম বা যাদের সাথে ছিলাম, নিজের পরিবার ছেড়ে অন্য একটা পরিবারকে আপন করে নিতে পারি। এটাই হচ্ছে আমাদের মেয়েদের একটা মহান গুণ। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক গল্প করছি, অনেক আড্ডা দিছি সবাই মিলে। দেন হচ্ছে আমি বিকেলে ওরা যাওয়ার আগে নাস্তা দেই ওদেরকে। অ্যান্ড ওর অনেক ইচ্ছে ছিল আমার হাতের চা খাওয়া, সেটাও হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই লাকি এরকম একটা মানুষকে আমার জীবনে পেয়ে। আর আই থিঙ্ক সব মানুষের আসলে বান্ধবীর হাতের রান্না টেস্ট করার লাকটা হয় না, বা আমাদের সবারই মোটামুটি একটা ড্রিম থাকে যে বান্ধবী শ্বশুরবাড়িতে গিয়ে তার হাতের রান্না টেস্ট করা কিংবা বান্ধবীকে দেখতে যাওয়া। আবার অনেকের এটাও ড্রিম থাকে যে নিজের হাতে বেস্ট ফ্রেন্ডের জন্য কিছু রান্না করতে পারা। সো উই আর বোথ লাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো সবাই আমাদের জন্য প্লিজ দোয়া করবা, কেউ বদ নজর দিও না, অবশ্যই মাশাল্লাহ বলে যাবা। সো এই তো এখন চলে যাবে। অনেক ভালো লাগছে, আশা করি নাই যে আবার বাসায় আসবো, দেখা হবে। কোন জিনিসটা ভালো লাগছে বেশি? জন্য রান্না করছো পাক্কা রাঁধুনি বউ হয়ে গেছে না। হ্যাঁ আমার বন্ধুরা অনেক কষ্ট লাগতেছে ভাইয়া, ওরে দিয়ে দে। ইনশাল্লাহ আবারও আল্লাহ চাইলে আমাদের দেখা হবে আর তোমাদের সাথে আবারও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তো আজকের জন্য এ পর্যন্তই, ওকেও বিদায় দিয়ে দিলাম। টাটা, আল্লাহ হাফেজ।